হুইটিয়ার থেকে যে আমরা ক্রুজে উঠলাম সেটা তো তোমাদের আগেই দেখিয়েছি। ওয়েদারটা তখনও ছিল ভীষণ সুন্দর, তারপরে পুরো বদলে গেল। নীল আকাশ আর রোদ হয়ে গেল পুরো মেঘে ঢাকা আকাশ। সে যতই মেঘ থাক, সত্যি বলছি, আলাস্কার সিনারির মধ্যে একটা অন্যরকম বিউটি আছে। সে মেঘেই থাকুক আর রোদেই থাকুক, দুদিকে পাহাড়, মাঝখানে জল, আর তার মধ্যে দিয়েই এগিয়ে চলেছে আমাদের ক্রুজ। আজকে একটু ডেকটা ঘুরতে যাব। আজকে বিশেষ কিছু করার নেই। ক্রুজের প্রথম দিনটা রিল্যাক্স মুডেই কেটেছে। 7টার সময়ে জাহাজ ছেড়েছে, তারপর একটু ঘোরাঘুরি, ডিনার আর ঘুম। আজকে সকালে উঠতে হয়েছে, তবে অ্যালার্ম দিয়ে নয়, ঘুম ভাঙলে তখনই উঠেছি। টেকনিক্যালি আজকে সি ডে, তবে পুরোটাও ফাঁকা নয়, কারণ আজ আমরা দেখতে চলেছি হাবার্ড গ্লেশিয়ার। গ্লেশিয়ার আসলে কি? খুব সহজ করে বললে, হাজার হাজার বছর ধরে জমে থাকা বরফের বিশাল নদী। বরফ ধীরে ধীরে পাহাড় বেয়ে নেমে আসে, আর সেই বিশাল বরফের স্তূপকেই বলা হয় গ্লেশিয়ার। এই জাহাজের সাইড দিয়ে পুরো গোল করে ঘোরার জায়গা আছে, যেখানে এসে এসে আমরা মাঝে মধ্যেই পাহাড় দেখছি, পাহাড় সমুদ্র সবই একসঙ্গে দেখছি আর কি। এই হাবার্ড গ্লেশিয়ারের বিশেষত্ব কি? এটা নর্থ আমেরিকার সবচেয়ে বড় টাইড ওয়াটার গ্লেশিয়ারগুলোর মধ্যে একটা। মানে এই গ্লেশিয়ার সরাসরি সমুদ্রের জলে মিশেছে। প্রায় 76 মাইল লম্বা এই গ্লেশিয়ারের বরফের দেওয়াল জলের ওপর কয়েকশো ফুট পর্যন্ত উঠে গেছে। দেখে মনে হচ্ছে ছোট্ট, কিন্তু অ্যাকচুয়ালি অনেক উঁচু। এত বিশাল একটা জিনিস যে সামনে দাঁড়িয়ে না দেখলে তার স্কেল বোঝানো অসম্ভব ব্যাপার। ছবিতে আমি কিছুই বোঝাতে পারছি না। মজার ব্যাপার হলো, আমরা গ্লেশিয়ারের একদম কাছেই দাঁড়িয়ে আছি, অথচ গ্লেশিয়ারটা দেখতে পাচ্ছিলাম না একটু আগে। জাহাজে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিল যে আমরা হাবার্ড গ্লেশিয়ারে পৌঁছে গেছি, কিন্তু চারিদিক তাকিয়ে কোথাও দেখতে পাচ্ছিলাম না। চারিদিকে শুধু সাদা মেঘ। ভাবছিলাম কোথায় আছে গ্লেশিয়ারটা, নাকি গ্লেশিয়ারটা এতই পাতলা যে দেখা যাচ্ছে না। তারপর দেখলাম অন্য একটা জাহাজ থেকে ছোট বোট নামছে। আমাদের জাহাজ থেকেও নামলো একটা ছোট বোট। আমরা দাঁড়িয়ে আছি ডেকে, অপেক্ষা করছি। প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডায় কাঁপছি। তারপর ম্যাজিকের মতো হঠাৎ মেঘটা একটু সরে গেল, আর তখনই দেখা গেল হাবার্ড গ্লেশিয়ার। বিশাল নীলচে সাদা রঙের বরফের দেওয়াল একেবারে সামনে। নেচার মাঝে মাঝে সিনেমার থেকেও বেশি ড্রামাটিক হয়ে যায়। তবে সেই ক্লিয়ার ভিউ খুব বেশি সময় ছিল না, মানে মাত্র 20 মিনিট 25 মিনিট মতো ছিল। তারপর আবার মেঘে ঢেকে দিল সব কিছু। তবুও ওই কয়েক মিনিটেই মন ভরে গেছে। হ্যাঁ, পুরো গ্লেশিয়ার আর চারপাশের পাহাড় যদি ক্লিয়ার ওয়েদারে দেখতে পেতাম আরও ভালো লাগতো অবশ্যই, কিন্তু একেবারেই না দেখতে পাওয়ার থেকে এটা ভালো। প্রায় ঘন্টা দুয়েক গ্লেশিয়ারের সামনে কাটিয়ে ক্রুজ আবার চলতে লাগলো পরের ডেস্টিনেশনে। আজ আর আলাদা কোনো স্টপ নেই। বাকি দিনটা শুধু খাওয়া দাওয়া করব, ঘোরাঘুরি করব ক্রুজের মধ্যে। বাফেগুলো অসাধারণ সুন্দর সাজানো।
বুফেতে আজকের মেনু কি আছে দেখে আমরা গেলাম কমপ্লিমেন্টারি রেস্টুরেন্টে খেতে। এত টাকা দিয়ে ক্রুজে উঠেছি, এত খাবার অলরেডি ইনক্লুডেড, আলাদা করে পেড রেস্টুরেন্টে যাওয়ার খুব একটা দরকার মনে হয়নি আমাদের। যাই হোক, এইভাবে মেঘলা দিনের মধ্যে শেষ হলো আজকের দিনটা। কালকের দিনটায় দুটো ডেস্টিনেশন আমাদের, তার মধ্যে একটা স্পেশাল আছে, সেটা হলো গ্লেশিয়ার বে ন্যাশনাল পার্ক। আমাদের লিস্টে যোগ হলো আমেরিকার 41তম ন্যাশনাল পার্ক। সকালটা শুরু করলাম ব্রেকফাস্ট দিয়েই। আজকে আমরা দেখছি গ্লেশিয়ার বে ন্যাশনাল পার্ক। ওই যে তোমাদের বলেছিলাম আরও একটা ন্যাশনাল পার্কে আমরা যাব, তো এই দেখছি আমরা গ্লেশিয়ার বে ন্যাশনাল পার্ক। ওয়েদারটা স্টিল খারাপই রয়েছে, এই মানে মেঘলা ওয়েদারে, তাতেও এত সুন্দর লাগছে। আমরা তো ভাবতেই পারছি না এটা যদি ওয়েদার ভালো থাকতো কী লাগতো। হ্যাঁ, সামারের দিকে এলে আরও চান্স থাকে যে ভালো ওয়েদার থাকবার, কিন্তু আলাস্কাতে কোনো ভরসা নেই, যে কোনো দিন যে কোনো সময় মেঘলা থাকতে পারে। এখানে মানে বছরের ম্যাক্সিমাম দিনই মেঘলা থাকে, বৃষ্টি হয় বা স্নোফল হয়, হোয়াট এভার, কিন্তু এই মানে সামারে একটু বেশি চান্স থাকে ভালো ওয়েদারের। আর জাহাজটা এখানে দাঁড়িয়ে গোল করে ঘোরাচ্ছে, সবাই সব দিক থেকে যাতে সব কিছু দেখতে পায়। আর এইটা হচ্ছে একদম 14th ফ্লোরে আছি, মানে 15 তলায় আছি। তো এখান অবধি কেউ আসেনি, সবাই নিচেই রয়েছে। অ্যাকচুয়ালি প্রচণ্ড ঠান্ডাও তো, তাও গতকাল আমরা যে গ্লেশিয়ারটায় গেছিলাম সেটার থেকে তুলনায় কম ঠান্ডা আজকে। গতকাল তো মানে হাত ফাত সব জমে যাচ্ছিল। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো গ্লেশিয়ার বে ন্যাশনাল পার্ক ল্যান্ড দিয়ে যাওয়া যায় না, যেতে হয় বোট বা সি প্লেনে। সেটা বেশ এক্সপেন্সিভ, তাই এই ক্রুজ অপশনটাই কম্পারেটিভলি চিপেস্ট এবং ইজিয়েস্ট। একসাথে অনেক কিছু দেখাও হয়ে যায়। গ্লেশিয়ার ভেতরে ঢুকতেই দুপাশে পাহাড়, আর তার মাঝখান থেকে গ্লেশিয়ার সরাসরি সমুদ্রের জলে। সত্যি অন্যরকম সুন্দর। আমরা এর আগেও আলাস্কায় গ্লেশিয়ার দেখেছি, সেবার কেনাই ফিওর্ড ন্যাশনাল পার্কে বোট ট্যুর নিয়েছিলাম। তখন ওয়েদার ছিল একদম ঝকঝকে, আর এবার মেঘলা ওয়েদার। কিন্তু অনেস্টলি দুটোই অসম্ভব সুন্দর। মেঘের মধ্যেও একটা আলাদা রহস্যময় বিউটি আছে কিন্তু। ন্যাশনাল পার্ক থেকে 3জন রেঞ্জার উঠেছিলেন আমাদের জাহাজে। ওনারা পুরো জার্নি জুড়ে গ্লেশিয়ার বে সম্পর্কে অনেক ইন্টারেস্টিং ইনফরমেশন দিলেন। একটা ছোট্ট রেঞ্জার প্রোগ্রামের মতোও হলো। সব কিছু ব্লগে বলা সম্ভব নয় অবশ্যই। It was actually carved by glaciers long time ago, way before I got there, but cool to see. Called a glacier. Now, most glaciers flow into valleys, mountainsides, things like that. But the most exciting and impressive glaciers are the tidewater glaciers. This is a picture of Marjorie Glacier, which we saw earlier. তবুও নতুন একটা জায়গা সম্পর্কে এত কিছু জানতে পারাটা সত্যিই ভালো লাগে। এখানেও একটা আলাদা বোট ট্যুরের অপশান ছিল, কিন্তু সেটা অনেক এক্সপেন্সিভ ছিল, তাই আমরা আর আলাদা করে বুক করিনি। ক্রুজ থেকেই অনেক কিছু দেখা যাচ্ছিল, রেঞ্জাররাও এক্সপ্লেন করছিলেন, তাই এক্সট্রা টাকা খরচা করার দরকার মনে হয়নি আমাদের। তারপর রেঞ্জারদের নামিয়ে দিয়ে ক্রুজ চলতে শুরু করলো পরের ডেস্টিনেশন আইসি স্ট্রেট পয়েন্ট। আমরা এসে পৌঁছেছি এখন আইসি স্ট্রেট পয়েন্ট। নামবো, কিন্তু এখনও পর্যন্ত মানে ডকটা খোলেনি, সেই জন্য আমরা নামতে পারছি না, আর বৃষ্টি পড়ছে। বিচটা তো আমার মনে হচ্ছে এইটাই। এই যে এখানে গান্ডোলা রাইডের অপশান আছে, কিন্তু প্রচণ্ড বাজে ওয়েদার, তাই আশপাশ কিছু দেখাও যাবে না। আমরা সেটা ভেবেই আগে থেকে বুক করিনি এবারে। আইসি স্ট্রেট পয়েন্টে নেমেছি, কিন্তু নেমে
টাউনের ভেতরে ঢোকার জায়গাই খুঁজে পাচ্ছি না আমরা। এই যে পিছনে ওইখানে জাহাজটা দাঁড়িয়ে রয়েছে, তো একটা ছোট্ট ব্রিজ টাইপের করা রয়েছে, ব্রিজে করে হেঁটে আমরা এখানে এসেছি। এইটা গন্ডোলা রাইড একটা আছে, আর একটা এদিকেও গন্ডোলা রাইড আছে, এইটা জিপ লাইনে নিয়ে যায়। এখানে অ্যাকচুয়ালি ওই গন্ডোলা রাইড, এটিভি রাইড, জিপ লাইন এইগুলো ফেমাস, তো আমরা কোনোটাই নিইনি। এইখানে কাল আর পরশু আমাদের এক্সকারশন আছে, তো এবার বুঝতেই পারছি না যে কোথা দিয়ে কোথায় যেতে হবে। একটা ওইদিকে নেচার ট্রেলের একটা রাস্তা দেখছি, তো হয়তো ওটাতেই যাব, দেখি। এমনি তো আর কোথাও ঢোকবারই জায়গা পাওয়া যাচ্ছে না। একটা গিফট শপ আছে, একটু দেখে আসি, একটু গিফট শপটা ঘুরে আসি, গিফট শপটাই ঘুরে আসি একটু। এই সবুজ গন্ডোলাটা অ্যাকচুয়ালি ট্রান্সপোর্টেশন, ফ্রি ট্রান্সপোর্টেশন। এইবারে এমন একটা জায়গায় এসে পৌঁছেছি, একটু কিছু ঘোরার আছে আর কি। 0.5 মাইল ফ্রি ট্রান্সপোর্টেশন গন্ডোলাতে। আর আমি ভাবলাম ওটা বোধহয় জিপ লাইনের নয়, ওটা ফ্রি ট্রান্সপোর্টেশন। এই 0.5 মাইল, এইখান থেকে আবার 1.5 মাইল হচ্ছে হুনা টাউন। হুনাটা এখানকার একটু তারই মধ্যে একটু বড় আর কি জায়গা। আইসি স্ট্রিট এইটাই তাহলে? হ্যাঁ, আইসি স্ট্রিটটা এইটাই পয়েন্ট একটা বেসিক্যালি। কিছুই নেই। হ্যাঁ, মানে আইডিয়ালি তোর হুনা থেকে আইসি স্ট্রিটে ঘুরতে আসার কথা। হ্যাঁ, এখানে কি একটা স্যামন কি একটা ছিল, হ্যাঁ, মানে তো সেইটাকে ওই এখন নেই, আগে ছিল, সেইটাকে টুরিস্ট স্পট বানানো হয়েছে। হ্যাঁ, এখান থেকেও অ্যাকচুয়ালি ওয়েদার ভালো থাকলে প্রচুর কিছু দেখা যেত, খুবই সুন্দর লাগতো, কিন্তু দুঃখের বিষয় ওয়েদার ভালো নেই, প্রচণ্ড মেঘ আর বৃষ্টি, তাই খুব একটা কিছু দেখা যাচ্ছে না। এপাশে আমি সি ফুড ফেস্ট দেখতে পাচ্ছি। প্রাইভেট পার্টি ভালো, এই যে পিছনে, সেখানে আবার আজকে প্রাইভেট পার্টি আছে। হ্যাঁ, না হলেও ওটাই খেতে থোড়াই যেতাম। স্যামন ধরার জাল। না, ও তো খুলছে। একটা শাটল পাশে চাপে হুনহুনা করতে করতে আমরা যাচ্ছি হুনা টাউনে। ওই যে 0.5 মাইল আমরা গন্ডোলাতে এলাম, তারপরে শাটল সার্ভিস আছে, তো শাটল সার্ভিস রাউন্ড ট্রিপ $10, 1.5 মাইলের জন্য। আমরা এসেছি শাটলে, এবার হেঁটে হেঁটে ব্যাক করে যাচ্ছি, 1.5 মাইল হেঁটে ব্যাক করছি। তো সেরকম বিশেষ কিছু নেই দেখবার মতো। এইখানে পোর্টটা রয়েছে, এটা হচ্ছে আগে, অনেক আগে আর কি, এটা স্যামন কেনারি ছিল, তো তারপরে এটাকে টুরিস্ট স্পট করে দেওয়া হয়েছে। বেসিক্যালি ওই জাহাজগুলোই আসে এখানে দাঁড়ায়, লোকজন ঘোরাঘুরি করে, এখান থেকে অনেক ট্যুর হয় অ্যাকচুয়ালি, বিয়ার ওয়াচিং ট্যুর, ওয়েল ওয়াচিং ট্যুর, গন্ডোলাটা এখানে ফেমাস, জিপ লাইন ফেমাস, তো সেই সবগুলো করতেই লোকে আসে। তো আমরা সেইগুলো এখানে কিছুই করছি না। আর এখন মানে এসে তো মনে হচ্ছে ভাগ্যিস ওইগুলো বুক করিনি, কারণ এত খারাপ ওয়েদার। কাল আর পরশু এই দুটো দিন খুব ইম্পর্টেন্ট, আর ওগুলো আমাদের ট্যুরও বুক করা আছে, তো এখন ওটাই মনে মনে ভাবছি কাল আর পরশুটা অ্যাটলিস্ট যেন ভালো থাকে। 7 দিনে খারাপ ওয়েদার থাকলে কি করে হবে। এই যে এটা হচ্ছে ওই বোট র্যাম্প, এখান থেকে অনেকেই ট্যুর বুক করে ওয়েল ওয়াচিংয়ে গেছে।
তো আমরা হেঁটে 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 এই ধার দিয়ে রকি বিচের ধার দিয়ে যাব, ক্রুজে চলে যাচ্ছি। ওভারঅল কিছুই নেই, দেখো টাউন কটা বাজে, 6:22, কিছু কেউ কোথাও নেই। হ্যাঁ, দোকান টোকানগুলো খোলা আছে। খুবই কম বোঝাই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এমনি বসবাস করা লোকজনও খুব কম এখানে। আর এই টাউনটায় সবই লোকালরা ম্যানেজ করে, মানে এই যে ট্যুরিজম হ্যান ত্যান সবই লোকালরাই ম্যানেজ করে। সুন্দর, ছোট্ট শান্ত টাউন, সুন্দর। যদি ওয়েদারটা ভালো থাকতো আরও অনেক সুন্দর লাগতো আমাদের। সব 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 পয়েন্ট খেয়ে নিয়েছে ওয়েদারে। এই যে লাইফ বোট, এইগুলো মানে এই বোটগুলো এমনভাবে তৈরি যে এগুলো কোনোভাবে ডুববেই না। তাহলে এবার বাই বাই আইসি স্ট্রেট পয়েন্ট।